নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠল অবস্থান, জরুরি পরিষেবায় যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা। আর স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা উঠতেই শুরু হলো স্লোগান মোছার কাজ। রাতারাতি নীল সাদা রং দিয়ে মুছে দেওয়া হলো প্রতিবাদের ভাষা। সমস্ত স্লোগান আঁকা রং দিয়ে ঢেকে দিল বিধাননগর পুর निगम। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। গতকাল সিজিও অভিযানের পর অবস্থান প্রত্যাহার করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আজ থেকে জরুরি পরিষেবায় যোগ দিলেন তাঁরা। 8টা থেকে ইতিমধ্যেই তারা পরিষেবা দিতে কিন্তু শুরু করেছেন। আমি এই মুহূর্তে রয়েছি আরজি করে ট্রমা কেয়ারে। প্রথমত ট্রমা কেয়ারেই যারা ইমার্জেন্সি রোগীরা থাকেন তাদের নিয়ে আসা হয়। সেই ট্রমা কেয়ার থেকে জুনিয়র চিকিৎসকেরা বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু তাদের জরুরি পরিষেবা দেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু করেছে। অবস্থান উঠলেও জারি থাকবে আন্দোলন, বার্তা জুনিয়র চিকিৎসকদের। জুনিয়র ডক্টররা আজকে থেকে এসেন্সিয়াল সার্ভিস স্টার্ট করেছে। গাইনোকোলজি, সার্জারি, আইটিইউ, আইসিইউ, ট্রমা কেয়ার, এই সমস্ত জায়গায় ডাক্তাররা নিজেদের কাজ করছেন। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে স্বাস্থ্য ভবন চত্বরের চেহারাটা কার্যত পাল্টে গিয়েছিল। ট্রিপল টাঙিয়ে ধর্ণা, রাস্তায় লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস। স্বাস্থ্য ভবনের বাইরে বাস স্ট্যান্ডে লেখা ছিল নানান স্লোগান। রাতারাতি বদলে গেল সেই ছবি। শনিবার সকাল হতেই দেখা গেল সব স্লোগান মুছে ফেলা হয়েছে রং দিয়ে। এখনো পর্যন্ত কাঁচা রং, স্বাস্থ্য ভবন চত্বরে কাঁচা রঙের গন্ধ। রাস্তা আমরা দেখেছি টানা 11 দিন প্রতিবাদের ভাষায় একেবারে রঙিন হয়ে উঠেছিল। সেই লেখা আলকাতরা দিয়ে কিন্তু মুছে ফেলা হয়েছে। সকাল 9টা নাগাদ এই কাজ শুরু হয়েছে এবং এই যে দেওয়াল, স্বাস্থ্য ভবন চত্বরে এই দেওয়ালগুলো তুমি বুঝতে পারছো, এই দেওয়ালগুলো আজকে নতুন রং করা হয়েছে। কর্মচারী রয়েছেন তারা রং করছিলেন, তারা আবারও নতুন করে কাজ শুরু করবেন। 42 দিন পর কাজে যোগ দিলেন তাম্রলিপ্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। জরুরি বিভাগ ছাড়াও এসএনসিইউ, শিশু বিভাগ, ওপিডিতে কাজে ফিরলেন চিকিৎসকেরা। তবে অভয়ার বিচারের দাবিতে আন্দোলন জারি থাকবে বলেও জানান চিকিৎসকেরা। ইমার্জেন্সি করছি, শিশু ডিউটি করছি, এসএনসিইউ ডিউটি করছি, ওপিডি ডিউটি করছি। এসেন্সিয়াল ডিউটিগুলো সব শুরু হয়েছে। আন্দোলন আমাদের থাকবে যতক্ষণ না দোষীদের শাস্তি না হচ্ছে, ততদিন আন্দোলন আমাদের কন্টিনিউ চলবে। মালদা মেডিকেলেও কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা। তবে এখনই আউটডোর পরিষেবায় কাজে ফিরছেন না বলেই জানান চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে আংশিক কর্মবিরতি পালন করা হবে বলেও জানান জুনিয়র চিকিৎসকরা। এলিনা ভট্টাচার্য, দীপঙ্কর গোস্বামী, প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। শনিবার সকালে বিরূপাক্ষ বিশ্বাস আর দুপুরে অভিজ্ঞ সিপিআই তলবে থ্রেড কালচারের 2 মাথা হাজিরা দিল সিজিও কমপ্লেক্সে। অভয়ের দেহ উদ্ধারের দিন সেমিনার হলে উপস্থিত ছিলেন বিরূপাক্ষ অভিক দুজনই। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় এবার চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করল সিবিআই। থ্রেড সিন্ডিকেট থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ বিরূপাক্ষ বিশ্বাস। ঘটনার দিন তাকে অপরাধ স্থলেও দেখা গিয়েছিল। সন্দীপের কল লিস্টের সূত্র ধরে সিবিআই রাডারে সাসপেন্ডেড চিকিৎসক। সিবিআইয়ের ডাক পেয়ে শনিবার সিজিওতে যান সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ। ঘটনার পরদিন যখন দেহ উদ্ধার হয়েছিল তখন তো আপনি ছিলেন ওখানে। ঘটনা আমি কথা বলিনি, কথা বলে সেমিনার হলেও তো আপনি কথা বলে এসে আমি নিশ্চিন্ত কথা বলবো। সেমিনার হলে আপনি ছিলেন, কথা বলে এসে আমি কথা বলবো। ঠিক আছে, আপনি কিছু ডকুমেন্টস আনতে বলেন না? সন্দীপ বাবুর সঙ্গে তো আপনি ঘনিষ্ঠ ছিলেন। শুধু বিরূপাক্ষ নন, এই দিন সিবিআই দপ্তরে হাজিরা দেন অভিক দে। অভয়ার ধর্ষণ ও খুনের দিন আরজিকরের সেমিনার হলে তাকেও দেখা গিয়েছিল। সিজিও কমপ্লেক্সের যে পিছনের যে গেটটা রয়েছে সেইখান থেকে তিনি ঢুকেছেন, যাতে সংবাদ মাধ্যমের সামনাসামনি না হতে হয় তাকে, তাই তিনি সংবাদ মাধ্যমকে এড়িয়ে পেছন দিয়ে ঢুকে গেছেন। দুজনকে জেরা করে অভয়ার খুনের জট খুলতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারীরা। এই দুজনের জিজ্ঞাসাবাদে কিন্তু অনেক রহস্যের জট খুলতে পারে। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এবং যে অভিজিৎ মণ্ডল, তাদের দুজনকে কিন্তু মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে দুজনকে কিন্তু আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদিকে যখন সিবিআই জেরার মুখে বিরূপাক্ষ অভিক,
তখন তাদের বিরুদ্ধে উঠছে বর্ধমান মেডিকেলে মধুচক্র চালানোর মতো বিস্ফোরক অভিযোগ। ডাক্তার অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস এরা হচ্ছে বর্ন ক্রিমিনাল। তাজা অভিযোগ ছাত্রীদের আছে, মহিলা চিকিৎসকদের আছে, তার সন্দেশ খালি কেউ হার মানাবে। প্রিন্সিপালের অফিসের উপরেই যে সরকারি যে গেস্ট রুম, প্রিন্সিপালের গেস্ট রুম, তার চাবি থাকতেই অভিক বিরূপাক্ষ এবং এরা সেখানে রীতিমতো মধুচক্রের আসর বসাত। অন্যদিকে আজ সিজিওতে ফের স্বাস্থ্য পরীক্ষা করা হয় সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের। রিপাবলিক বাংলা। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতি থেকে থ্রেট কালচার, সবকিছুতেই উঠে এসেছে তার নাম। এবার সন্দীপের হাতে চালু হওয়া মুর্শিদাবাদ মেডিকেল কলেজের থ্রেট কালচার রুখতে তদন্ত কমিটি গঠন হয়েছে। সেই কমিটির তদন্ত নিয়ে এবার সরব চিকিৎসকদের একাংশ। মেডিকেল কলেজগুলোকে যেন দুর্নীতির আঁতুড় ঘরে পরিণত করেছিলেন সন্দীপ ঘোষ ও সাগরেতা। একসময় মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি, আর তার হাত ধরেই এই মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেট চালু হয়েছিল বলেই অভিযোগ। বর্তমানে থ্রেড কালচার রুখতে মুর্শিদাবাদ মেডিকেলে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আর সেই কমিটি নিয়ে এবার দানা বাঁধছে বিতর্ক। 7 সদস্যের তদন্ত কমিটি নিরপেক্ষ রিপোর্ট না দেওয়ায় আশঙ্কা চিকিৎসকদের একাংশে। কমিটির কেউ কেউ পরোক্ষভাবে থ্রেড কালচারের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে মনে করছেন ডাক্তাররা। এই কমিটির মধ্যে হয়তো সেই নরম মনোভাবাপন্ন কেউ কেউ থাকতে পারেন। যারা আছেন তাদের নাম তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয়েছে, কিন্তু পরোক্ষভাবে কি হচ্ছে, তারা হয়তো ব্যক্তিগত সুবিধার জন্য নিজের ট্রান্সফার এবং প্রমোশন বা পোস্টিংয়ের জন্য তাদের কাছে হয়তো মাথা নত করেছেন। তাই যারা অন্যায় যে করে এবং অন্যায় যে সয় প্রত্যেককেই দোষী আমরা মনে করি। যদিও তদন্ত কমিটির কাজে ফল মিলবে বলেও মনে করেন মুর্শিদাবাদ মেডিকেলের অধ্যক্ষ। বেশিরভাগই এইচওডিদের করা হয়েছে এবং আমরা বললাম দুজন জুনিয়র ডাক্তার রাখা, জুনিয়র ডাক্তার না, জুনিয়র ফ্যাকাল্টি, জুনিয়র মানে এখানে প্রফেসর না, এমন আর বেশিরভাগই আমরা প্রফেসর রাখা। কমিটি যখন কার্যক্রম আরম্ভ করিনি, তাদের কাজ এখনও আরম্ভ করিনি। কাজ করলে পরে আমার কাছে তারা তো ফিডব্যাক দেবে, ফিডব্যাক দিলে আমরা বুঝি। কবে সারবে সরকারি মেডিকেল কলেজগুলোর এই অসুখ? কবে থ্রেড কালচার সহ নানান অত্যাচারের হাত থেকে মুক্তি পাবে চিকিৎসকদের একাংশ? মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু জেলায় জেলায় জলের ঠিক কি পরিস্থিতি, জল যন্ত্রণায় কতটা নাজেহাল সেখানকার মানুষ, এই ছবিটা আপনাদের দেখাই। বানভাসী উত্তর 24 পরগনার গাইঘাটার একাংশ এলাকায় একের পর এক মাটির বাড়ি ডুবেছে জলে, জলবন্দী প্রায় 150টি পরিবার। খাল সংস্কার না হওয়ার ফলে প্রতি বছর বন্যা পরিস্থিতি তৈরি হয় গাইঘাটায়, এমনটাই মত গ্রামবাসীদের। মিলছে না ত্রাণ, শাসক তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের। উত্তর 24 পরগনার গাইঘাটার শুটিয়া এলাকায় সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে জল বেড়েছে। ইতিমধ্যেই কয়েকশো পরিবার, তারা কার্যত প্রায় বলা চলে গ্রাম ছাড়া। অনেকেই বাড়িতে রয়েছেন, তাদের কোথাও যাওয়ার উপায় নেই। এক প্রকার নৌকায় করেই তারা এইভাবে তাদের প্রতিনিয়ত জীবন জীবিকা নির্বাহ করে। তাদের কাজ থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে যেতে হয়, এইভাবে নৌকায় করেই তারা যান। জলমগ্ন গাইঘাটার শুটিয়া, রামনগর ও শিলপুরের একাংশ, এমনকি জল থই থই রাজ্য সড়কেও। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। বলদেঘাটা খাল সংস্কার না হওয়ায় ফি বছর বন্যা পরিস্থিতি তৈরি হয় গাইঘাটায়, অভিযোগ করছেন গাইঘাটার বাসিন্দারা। আমরা দীর্ঘ 24 বছর ধরে ভুগছি এই জলটার জন্য। জলটা সংস্কার হলে এইখানে যত রাজ্যের রিলিফের টাকা পয়সা সবই তো ওই জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে ঢোকে, তাহলে মুনাফাটা কি করে লুটবে? সেই জন্যই জলটাকে আটকে রেখে ওই মুনাফাটা লুটছে। আমার তো শরীর খারাপ, জ্বর জারি কাশি, জাফায় যাচ্ছে, নৌকোটা ভেঙে গেছে। নৌকা ভেঙে গেছে? এই অবস্থা জলের মধ্যে যেতে হচ্ছে। হ্যাঁ, কি করবো, আমার তো কেউ নাই বাবা। স্বামী তাও আসল, শ্বাসকষ্ট করে, খাতি পারে না। স্থানীয় নেতারা কেউ খবর নেয়নি? না। জলমগ্ন এলাকা পরিদর্শনে এসেছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, কিন্তু শাসক তৃণমূলের কোনো জনপ্রতিনিধিকে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ।
বিভিন্ন বাড়িগুলো, প্রত্যেকটি বাড়ি এইভাবেই জলের মধ্যে রয়েছেন। অনেক বাড়িতে জল উঠে গেছে, অনেকে বাড়িতে নেই, অনেকে আবার ভেতরে বাড়িতে বাঁশের মাচা করে বা বিভিন্নভাবে তারা থাকছেন, তাদের সংসার জীবনযাপন করছেন পরিবার পরিজন নিয়ে। জলের তলায় বিঘের পর বিঘে চাষ জমি, এইভাবে জল জমায় লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এখন দেখার কবে সরকার হস্তক্ষেপ করেন বা আদৌ সরকার শেষ পর্যন্ত এদিকে নজর দেয় কিনা, সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। দেখতেই পেলেন জল যন্ত্রণার ছবিটা। কোথাও তলিয়ে গেছে বাড়িঘর, দাসপুর থেকে ঘাটাল, চারিদিক একই পরিস্থিতি। কোথাও যাতায়াতে ভরসার ডিঙি বা নৌকো, এরই মধ্যে ত্রাণ নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের। কেশপুরের সরিষাখোলায় ভুক্তভোগীদের পরিষেবা দিতে ছুটে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জল পেরিয়ে গ্রামে গিয়ে দুর্গতদের খোঁজ নেন ডাক্তাররা। পাঁশকুড়া, এগরা, রামনগরেও এখনো জলের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। চারিদিক শুধু জল আর জল। দুর্যোগের মেঘ কাটলেও দুর্ভোগ পিছু ছাড়ছে না ঘাটাল, দাসপুর, ডেবরা সহ বিভিন্ন এলাকার মানুষের। জলের মধ্যে দিনের পর দিন কাটালেও মিলছে না ত্রাণ। প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছেন স্থানীয়রা। এখানকার মানুষেরা ত্রাণ পাননি, এরকম অভিযোগ আছে। কি অভিযোগটা কি? দেখুন, আপনারা আসছেন তো এসছেন, আমরা কিছুই পাইনি। এই যে স্বাভাবিক সবকে দিয়েছে খাবার টাবার, আমরা কিছুই পাই না। দুটো হ্যান্ডিক্যাপ আছে, বাবা ইন্তেকাল হচ্ছে, তাহলে আমরা কি করবো? গ্রামে আসছে কিন্তু আপনারা পাচ্ছি না। আমরা অঞ্চলকে আসছে খাবার টাবার, যাবতীয় জিনিস আসছে, যার হাত তার পাত হয়ে যাচ্ছে। আমরা বন্যা কবলিত কেশপুরের সরিষাখোলা, দুর্গতদের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। তাবাগেরিয়া এলাকায় অভয়া ক্লিনিক চালু করে পরিষেবা দিচ্ছেন তারা। কয়েক আগে বন্যা কবলিত কেশপুরে এসেছিলেন অভিনেতা সাংসদ দেব, তবে কোনো প্রশাসনিক সহায়তা এই এলাকায় এসে পৌঁছয়নি বলেই দাবি স্থানীয়দের। এবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কেশপুরের এই 12 নম্বর অঞ্চলেই খুললেন অভয়া ক্লিনিক। তো বাস যোগাযোগ ঠিকমতো বিচ্ছিন্ন, এখানে আসায় খুব ভালো লাগছে যে আমরা এখনই চিকিৎসাটা শুরু হয়ে যাবে, চোখটা দেখাতে পারবো। আর অনেক মানুষ আমার মতো আরও উপকার পাবে, ভালো লাগবে, তাদের সুস্থ হয়ে উঠবে। মেদিনীপুর মেডিকেল কলেজের পাশাপাশি আরজিকর থেকেও কেশপুরে গিয়েছেন জুনিয়র চিকিৎসকদের একটি দল। অভয়া ক্লিনিক করার জন্য এবং বন্যা কবলিত এলাকায় তাদের মানুষের পাশে থাকার জন্য। তো আমরা কয়েকটা টিম ভাগ হয়ে গেছি। আজকের কর্মসূচি আমাদের কেশপুরে, মেডিসিন সহ, রেশন সহ আরও অনেক কিছুই আছে। কানাখালী গ্রামে এসে পৌঁছলেন আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। তারা এই মুহূর্তে আমি দেখাবো জল পেরিয়ে কিন্তু গ্রামে প্রবেশ করছেন এবং সাধারণ মানুষের সাথে তারা কথা বলছেন, তাদের কি প্রয়োজন সেইটাই কিন্তু দেখার চেষ্টা করছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় জলবন্দী বহু পরিবার। জলস্তর খানিকটা নামলেও কমছে না ভোগান্তি। বেশ কিছু জায়গায় ত্রাণ পৌঁছালেও তা পর্যাপ্ত নয়। অবস্থা এখানে জল হট করে এসেছে, কোনো কিছু গুছাবো কিছু করতে পারিনি। লোকের পাশে একটা বাড়ি ছিল, তাদের হচ্ছে দোতলা হাসপাতাল নিয়েছি, তাও একটা তিরপল পর্যন্ত চাইতে গেলাম, দেয়নি। খাবার মামা পাইনি কিছু, তাদের কাছ থেকে চেয়ে মেয়ে খাচ্ছি। হয়তো দু একজন বিক্ষিপ্ত কোথাও ঘটনা আছে, পৌঁছানো যায়নি, কিন্তু মেজর পার্সন মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছেছে। একই ভোগান্তির ছবি এগরা, রামনগরেও। মানুষের পরিষেবার ক্ষেত্রে কোনো রকম আমরা ত্রুটি রাখি। আজকে পলিসি থেকে শুরু করে খাদ্য সামগ্রী থেকে শুরু করে যাবতীয় মানুষের যা প্রয়োজন আছে আমরা চেষ্টা করেছি, এবং পানীয় জলের ক্ষেত্রেও আমরা চেষ্টা করছি ওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কবে কাটবে জল যন্ত্রণা, সেই আশায় দিন গুনছেন ভুক্তভোগীরা। রিপাবলিক বাংলা। উদয়নারায়ণপুর, আমতা ও আরামবাগের বিস্তীর্ণ এলাকাও জলের তলায়। জলের মধ্যে দিন কাটালেও সরকারি সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ গ্রামবাসীদের। চরমে খাবার ও পানীয় জলের জন্য হাহাকার। একাধিক নদীতে জল বৃদ্ধি পাওয়ায় ভাসছে আমতা 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। আমতা 2 নম্বর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 50 থেকে 45টি গ্রাম পুরোপুরি জলের তলায়। যদিও কিছুটা হলেও জলস্তর কমতে শুরু করেছে, সাধারণ মানুষ কিন্তু চরম সমস্যার মধ্যে পড়েছেন, কারণ শিয়াগুড়ি থেকে যে ঝিকিরাগামী রাস্তা তা পুরোপুরি জলের তলায়। কোথাও হাঁটু জল, অথবা কোথাও কোমর সমান জল। জলে ডুবে আমতার একের পর এক গ্রাম। পানীয় জল আনতে জল পেরিয়ে যেতে হচ্ছে প্রায় 2 থেকে 3 কিলোমিটার। বাড়িতেও জল ঢুকে গেছে,
একদম পাচ্ছি থপাচ্ছি, আসতেও পাইনি, যেতেও পাইনি, লোকও নেই, যাও না, কিচ্ছু নেই। আর কি করবো, ছাদের উপরে আছি, কিচ্ছু না, কিছু যায়ও নেই, যায় না, আমাদের যান চলাচলই নেই, লোকও নেই, কিছু নেই, তার গলা ডুবে ডুবে হাঁড়ি ভাসি ভাসি আর কোনো রকম এইছি। জলের তলায় হাসপাতালের একতলা জল থই থই, রোগীরা রয়েছেন দোতলায়, নৌকো করে যাতায়াত করছেন রোগীর আত্মীয় সহ হাসপাতালের কর্মীরা। ব্যাহত হয়নি চিকিৎসা পরিষেবা। দেখতেই পাচ্ছ, বন্যা জল ঢুকে গেছে, দেখতেই তো পাচ্ছ। আরে তোমার ঠিকঠাক পরিষেবা পাচ্ছ? হ্যাঁ, পরিষেবা পাচ্ছি। ডাক্তার ডাকছে? হ্যাঁ, ডাক্তার দেখছে, ডাক্তারবাবু আসছে, দেখে যাচ্ছে। অন্যদিকে ভাসছে খানাকুল পুরসুরার বিস্তীর্ণ এলাকা। দুর্গতদের মধ্যে পানীয় জল ও ত্রাণের জন্য হাহাকার। কোনো প্রশাসন আধিকারিক আসেনি, কোনো সাহায্য আপনারা পাননি, আমরা কিছুই পাইনি। শনিবার আরামবাগের পুরসুরা ও খানাকুলের জলমগ্ন এলাকা ঘুরে দেখেন শুভেন্দু অধিকারী। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। পশ্চিমবঙ্গে সরকার নাই, দুর্গতদের হাতে ত্রিপল ও শুকনো খাবার তুলে দেন তিনি। এর আগে বিমান ভাইয়ের কাছেও আমি পর্যাপ্ত আমার যতটা সম্ভব বিমান নিজেও তার শুভানুধ্যায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়ার পাওয়ার অনেক আপনাদের দিয়েছে। আমি মঞ্চে উঠে রাজনীতিক বক্তৃতা করার জন্য আসিনি, আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে এসেছি। কবে মিলবে পরিষেবা, জল নেমে কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেদিকেই তাকিয়ে দুর্গতরা। স্বর্ণেন্দু মণ্ডল ও সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। খানাকুলে ত্রাণ নিয়ে রীতিমতো হুড়োহুড়ি। ত্রাণের গাড়ি দেখতেই হুড়োহুড়ি পড়ে যায়, ত্রাণের গাড়িতে ঝাঁপিয়ে পড়েন বন্যা দুর্গতরা। বন্টন শুরুর আগেই ত্রাণ নিয়ে কারাকারি, ত্রাণের কারাকারির ভিডিও ভাইরাল। খানাকুলে ত্রাণের গাড়ি আসতেই হুড়োহুড়ি বন্যা দুর্গতদের মধ্যে।